আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে অ্যাসাইনমেন্টের পর্বের যে সিরিজটা ছিল সেই সিরিজের আবারও দেখা হলো ষষ্ঠ সপ্তাহে, অর্থাৎ তোমাদের ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে রসায়নের, সেই অ্যাসাইনমেন্টের কী ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেটার সমাধান কী ধরনের আসবে সেটা নিয়ে তোমাদের সামনে বিস্তারিত কথা হবে। তবে তোমাদের সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহে যে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা হলো সপ্তম অধ্যায়ের অ্যাসিড ক্ষার থেকে প্রশ্ন করা হয়েছে। সেই অ্যাসিড ক্ষার থেকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নটা থেকে আমাদের সমাধানগুলো খুঁজে বের করতে হবে এবং সেই অ্যাসাইনমেন্টটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তবে চলো দেরি না করে আমরা সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা কী ছিল এবং সেটার যে সমাধানটা কী আসবে সেই সমাধানটা দেখে নিই। তোমাদের ষষ্ঠ সপ্তাহের সপ্তম অধ্যায় থেকে রসায়নের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন হলো এটা, অর্থাৎ সেখানে একটা উদ্দীপক করা হয়েছে, সেখান থেকে সেই উদ্দীপক থেকে 4টা সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। সেই উদ্দীপকটা কী ছিল দেখো। উদ্দীপকে বলা হচ্ছে, 1 নম্বরে বলা হচ্ছে এই সেলের সঙ্গে তুমি ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে মিশাবে, অর্থাৎ এই দুটোর ভিতরে বিক্রিয়া করবে। এই সেলের সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া ইকুয়াল হোয়াট, অর্থাৎ এখানে বিক্রিয়ার করার পরে এদের যে উৎপাদ সেই উৎপাদ অর্থাৎ প্রোডাক্টটা কী আসবে সেটা আমাদের দেখাতে হবে। তারপর এখানে আছে এই সেলের সঙ্গে তুমি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অর্থাৎ এই সেলের সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডকে বিক্রি করবে, করানোর পর এদের যে উৎপাদ অর্থাৎ যে প্রোডাক্টটা আসবে সেটা আমাদের দেখাতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের দুইটা উদ্দীপক, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর বিক্রিয়া আমাদের উদ্দীপক আকারে ব্যবহার করা হয়েছে। এখান থেকে 4টা প্রশ্ন করা হয়েছে। দেখো ক নম্বরে বলা হচ্ছে অ্যাসিড কাকে বলে, অর্থাৎ তোমাকে বলছে যে অ্যাসিড কাকে বলে এটা তোমাকে ব্যাখ্যা দিতে হবে। খ নম্বরে আসো, দেখো ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। যেহেতু এটা তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ অ্যাসিড ক্ষার থেকে প্রশ্ন করা হয়েছে, তাই ম্যাক্সিমামগুলো অ্যাসিড ক্ষার রিলেটেড সব প্রশ্নগুলো এখানে করা হয়েছে। তাহলে প্রথমে বলছে অ্যাসিড কাকে বলে, দ্বিতীয়তে বলছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন সেটা তোমাদের ব্যাখ্যা দিতে হবে এবং সেটা কেন বলা হচ্ছে এবং ভিনেগার কী জিনিস সেটা দিয়ে মূলত তোমাদের এই খ নম্বর প্রশ্নটা তৈরি। গ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের বিক্রিয়া দুটি সম্পূর্ণ করে ধরন ব্যাখ্যা করো, অর্থাৎ উদ্দীপকে 1 এবং 2 নম্বরে 2টা বিক্রিয়া দেওয়া আছে। এই সেলের সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের যে বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়া দুটো সম্পন্ন করতে হবে তোমাকে। করার পরে এই দুটো বিক্রিয়া আসলে কি ধরনের বিক্রিয়া আসতেছে, যেমন আমাদের বিক্রিয়ার ভিতরে কয়েকটা ভাগ ছিল, সেই বিক্রিয়ার ধরন ছিল, বিক্রিয়ার প্রকারভেদ ছিল, সেই বিক্রিয়া এই দুটো বিক্রিয়া আসলে কোন বিক্রিয়ার অন্তর্গত সেটা আমাদের এখানে ব্যাখ্যা করে দিতে হবে। ঘ নম্বরে বলা হচ্ছে পাকস্থলীতে অ্যাসিডটির সমস্যা হলে, অর্থাৎ পাকস্থলীতে দেখো পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত দুটি বিক্রিয়া যেটা দেওয়া আছে এটার ভূমিকা তোমাকে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ অনেক সময় আমাদের যে গ্যাস্ট্রিকের যে সমস্যা হয় অর্থাৎ পাকস্থলীতে গ্যাসের যে সমস্যাটা হয়, এই অ্যাসিডিটি ওটা আসলে অ্যাসিডিটি, পাকস্থলীতে অ্যাসিডিটির পরিমাণ যখন বেড়ে যায় তখন এই যে দুটো বিক্রিয়া তুমি করেছো এখানে, এই দুটো বিক্রিয়া সেখান থেকে তোমাকে ভালো হতে অর্থাৎ তোমার এই অ্যাসিডিটিটা ভালো করতে এই দুটো বিক্রিয়া কী ধরনের ভূমিকা পালন করে বা কতটুকু ভূমিকা পালন করে সেটা আমাদের ঘ নম্বরে ব্যাখ্যা করে দিতে হবে। তো আশা করি তোমরা প্রশ্নের যে ব্যাখ্যাটা সেটা বুঝতে পেরেছো। তো এখন আমরা চেষ্টা করবো কি এখান থেকে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা তৈরি করা অর্থাৎ সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমে কি আছে, অ্যাসিড কাকে বলে। তো ক নম্বরের যদি তুমি ব্যাখ্যা নিতে চাও, ক নম্বরের ব্যাখ্যা আমরা সাধারণত সবাই জানি যে অ্যাসিড কাকে বলে। তাহলে সমাধান ক নম্বর, সমাধান ক নম্বর। তাহলে অ্যাসিড কাকে বলে এভাবে সুন্দর করে লিখবে, অ্যাসিড নিচে আন্ডারলাইন করলে, আন্ডারলাইনের ক্ষেত্রে কি আসবে দেখো, অ্যাসিড কাকে বলে। অ্যাসিড কাকে বলে আমরা জানি যে যৌগ অর্থাৎ যে যৌগ জলীয় দ্রবণে, যে যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, ঠিক আছে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন প্লাস আয়ন বা বিয়োজিত হয় সেটাকে আমরা বলতেছি কি, অ্যাসিড। তাহলে এটাকে যখন আমরা সংজ্ঞা আকারে লিখবো, সংজ্ঞা আকারে তো একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে আসবে কি দেখো, যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয় এবং দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন দান করে, তাকে আমরা কি বলতেছি, তাকে
তাকে অ্যাসিড বলে। অর্থাৎ যে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয় এবং দ্রবণে কি আসবে, সে বিয়োজিত হওয়ার ফলে সেই দ্রবণে কি আয়ন দান করবে, হাইড্রোজেন প্লাস আয়ন দান করে, তাকে আমরা বলতেছি অ্যাসিড। যেমন এখানে উদাহরণ হিসেবে তুমি দেখো, আমরা এই সেলের কথা বলতে পারি উদাহরণ হিসেবে, এটা কিন্তু ক নম্বরে দিতে হবে না, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি, এটাকে অ্যাসিড বলে। অ্যাসিড এই সেলটা কীভাবে দেখো, হাইড্রোজেন প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, এটাকে আমি ভেঙে ফেললাম, তাহলে ভেঙে কি করলো দেখো, হাইড্রোজেন প্লাস এবং ক্লোরিন মাইনাস, অর্থাৎ অ্যাসিডটা বিয়োজিত অবস্থায় হাইড্রোজেন প্লাস আয়নটা দান করতেছে, তো তাকে আমরা বলতে সাধারণত কি অ্যাসিড। তো এই ছিল আমাদের ক নম্বর অর্থাৎ অ্যাসিডের অ্যান্সার। এবার খ নম্বরে বলেছে, দেখো খ নম্বরে যে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। এবার আমাকে প্রশ্ন হলো যে ভিনেগারটা কি, এটা তো আগে জানতে হবে। তো ভিনেগারকে বলা হচ্ছে দুর্বল অ্যাসিড, তো ভিনেগার কি সেটা দেখো। ভিনেগারকে আমরা সাধারণত জানি, ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10%, কতটুকু, 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। অর্থাৎ ভিনেগার কি আসলো, দেখো ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলতেছি ভিনেগার। তো এই ছিল মোটামুটি আমাদের ভিনেগার। তাহলে এখন দেখতে হবে যে এই ভিনেগারটাকে কেন দুর্বল অ্যাসিড বলা হচ্ছে। যেহেতু ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের একটা দ্রবণ, কত পার্সেন্ট, 6 থেকে 10% একটা দ্রবণ। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংজ্ঞাটা একটু দেখো। অ্যাসিটিক অ্যাসিডের যে রাসায়নিক ফর্মুলা সেটা হলো অ্যাসিড হলো CH3COOH, এটা। অর্থাৎ ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিড, সেটা 6 থেকে 10%, এবং অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা হলো CH3COOH, এটাকে বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে ভিনেগারকে কেন দুর্বল অ্যাসিড বলা হয়, অর্থাৎ এটাকে কেন দুর্বল অ্যাসিড বলা হচ্ছে। তাহলে আমাদের দেখতে হবে দুর্বল অ্যাসিডটা কি। দুর্বল অ্যাসিডের সঙ্গে এটা দেখে নিই। তাহলে দুর্বল অ্যাসিড হলো, তাহলে তোমরা এর সঙ্গে অ্যাড করবে যেটা, সেটা হলো আমরা জানি কোন যৌগ জলীয় দ্রবণে যদি আংশিক বিয়োজিত হয় তাকে দুর্বল অ্যাসিড বলে। অর্থাৎ যে যৌগটা জলীয় দ্রবণে আংশিকভাবে, সম্পূর্ণ বিয়োজিত না হয়, অল্প পরিমাণ অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত হয়, তাকে আমরা বলতেছি দুর্বল অ্যাসিড। ভিনেগার হলো দুর্বল অ্যাসিড। কারণ এটি জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। অর্থাৎ দুর্বল অ্যাসিড, আমরা ভিনেগারকে কেন বললাম দুর্বল অ্যাসিড, কারণ এই ভিনেগারটা জলীয় দ্রবণে আমাদের কি হবে, আংশিকভাবে বিয়োজিত হয়। এখানে দেখো CH3COOH, এটাকে যখন তুমি বিশ্লেষণ করবে, বিয়োজিত করে ফেলবে, তখন এখান থেকে কি তৈরি করবে, দেখো CH3COO- প্লাস H প্লাস।
অর্থাৎ আমরা সংজ্ঞাতেই দেখেছি কোনো একটা যৌগ যদি দ্রবণ বিয়োজিত অবস্থায় H প্লাস আয়ন দান করে। দেখো অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এটাই তো ভিনেগার, তো অ্যাসিটিক অ্যাসিডকে যখন একদম বিয়োজিত করে ফেলবে তখন এটা হাইড্রোজেন প্লাস আয়ন দান করবে। তো এই যে বিয়োজিত অবস্থায় অর্থাৎ এই যে অ্যাসিডটা যে ভেঙে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি করলো, এটা যে ভাঙার যে মাত্রা এটা খুবই কম, অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত হয়। এবার একটা জিনিস খেয়াল করো, ভিনেগারটা হলো 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তো এখানে ঘনমাত্রা অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের যে ঘনমাত্রা 6 থেকে 10% মাত্র। তো এই সামান্য পরিমাণ ঘনমাত্রায় এরা খুব সামান্য পরিমাণ কি করে বিয়োজিত হয়, যার কারণে বলতে পারি বিয়োজিত হয়। এই যে দেখো জলীয় দ্রবণের আংশিক বিয়োজিত হয়, যার কারণে আমরা ব্যাখ্যা দিলাম যে এটা কেন আংশিকভাবে বিয়োজিত হচ্ছে। এরপরে তোমরা লিখবে যে যেহেতু ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা সামান্য ও এটি জলীয় দ্রবণে সামান্য বিয়োজিত হয়। তাই আমরা বলতে পারি ভিনেগার একটি দুর্বল অ্যাসিড। অর্থাৎ এখানে ছিল আমাদের খ নম্বর প্রশ্নের ব্যাখ্যা। তোমরা এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখে দিবে। আশা করি এই অ্যান্সারটা তোমরা বুঝেছো এবং সুন্দরভাবে গুছিয়ে লিখবে। এখন আমরা দেখব ঘ নম্বরের প্রশ্ন ছিল আমাদের যে উদ্দীপককে দুটা বিক্রিয়া সম্পন্ন করো এবং ওই দুটা বিক্রিয়ার কি ধরনের বিক্রিয়া তাদের ধরনটা ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের যে দুটা বিক্রিয়া ছিল 1 নম্বর এবং 2 নম্বর, সেই বিক্রিয়া দুটার ভিতরে কি আছে দেখো। 1 নং বিক্রিয়া হলো HCl এর সঙ্গে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো। দেখো বিক্রিয়া করে কি তৈরি করবে, যেহেতু এটা অ্যাসিড, এদের দুটা যে বিক্রিয়ক যে দুটো আছে এটার ধর্মটা আগে ব্যাখ্যা করা যাক। HCl হলো অ্যাসিড, এটা আমরা জানি। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হলো আমাদের ক্ষার, অর্থাৎ এটা অ্যাসিড এটা ক্ষার। তাহলে আমরা সাধারণত জানি যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে কি ধরনের বিক্রিয়া আসে, অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া আসে প্রশমন বিক্রিয়া। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, এটা আমাদের জানা, অর্থাৎ ফিক্সড, এটা আমরা জানি। তো অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। তাহলে এখান থেকে ম্যাগনেসিয়াম তো আছেই, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা লবণ তৈরি করবে, পাশাপাশি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি তৈরি করবে আমাদের পানি তৈরি করবে। তাহলে এখান থেকে তুমি ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, ম্যাগনেসিয়াম যে যুক্ত হবে কার সাথে, ক্লোরিনের সাথে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা লবণ তৈরি হয়ে গেল। পাশাপাশি এই হাইড্রোজেন এসে এখানকার হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটার সাথে বিক্রিয়া করে তৈরি করবে আমাদের এখানে H2O পানি, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করলো। তাহলে এটাকে যেহেতু আমার মাঝখানে সমান দেওয়া আছে, তাহলে এটাকে একটু সমতা করতে হবে। যদি সমতা করে দিই, সমতাকরণ বিক্রিয়াটা এখন আলোচনা করতেছি না, ইনশাআল্লাহ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ হওয়ার পরে আমরা যখন রেগুলার সিরিজ অর্থাৎ তোমাদের ক্লাস ভিডিওগুলো নিয়ে আসবো, ঠিক তখন আমরা এটাকে যখন যেই চ্যাপ্টার অনুযায়ী যে ক্লাসগুলো করাবো সেখানে আমি বিস্তারিত দেখাবো যে আসলে কিভাবে সমতাগুলো করতে হয়। তো এখন তুমি দেখো যে এখানে HCl এর সামনে 2 আসবে এবং পানির সামনে 2, অর্থাৎ H2 এর সামনে 2। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের সমতাগুলো হয়ে যাবে। তো এই ছিল আমাদের মোটামুটি 1 নং বিক্রিয়া। তো 1 নং এবং 2 নং বিক্রিয়ার যে ধরনটা এটা সাধারণত একই রকম হয়, কারণ দুটোর ক্ষেত্রে HCl এর সাথে আমরা ক্ষারের বিক্রিয়া করাচ্ছি। এবং 2 নং বিক্রিয়া হলো HCl সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখানে বিক্রিয়া করবো ঠিক আগের মতো। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে,
অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ তৈরি করে ফেললো, তারপরে এখানে হাইড্রোজেন এসে বিক্রিয়া করে কি তৈরি করলো, H2 পানি। অর্থাৎ এখানেও আমি সমতা করব, যেহেতু সমান দেওয়া আছে, তাহলে এখানে 3 আসবে, এখানে 3 আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের 1 নম্বর এবং 2 নম্বর বিক্রিয়া। 1 নম্বরেও HCl, 2 নম্বরেও HCl, 1 নম্বরেও একটা ক্ষার আছে, 2 নম্বরেও একটা ক্ষার আছে, অর্থাৎ দুটা বিক্রিয়া সেম, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করলো। যেহেতু দুটা বিক্রিয়া সেম, তাহলে এখানে তোমরা ব্যাখ্যা দেবা কি, দেখো অ্যাসিড ক্ষারের ব্যাখ্যা যেটা আসবে, উদ্দীপকের 1 ও 2 নং বিক্রিয়া, উদ্দীপকের 1 ও 2 নং বিক্রিয়া অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া। আমরা জানি অ্যাসিড ও ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। অর্থাৎ উদ্দীপকের 1 এবং 2 নম্বর বিক্রিয়া হলো অ্যাসিড ক্ষার বিক্রিয়া। তো আমরা জানি অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। অ্যাসিড ক্ষার বিক্রিয়াকে আমরা অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়াও বলে থাকি। প্রশমন বিক্রিয়া বলা হয়। অ্যাসিড ক্ষার বিক্রিয়াকে আমরা কি বলতেছি, প্রশমন বিক্রিয়া বলতেছি। উদ্দীপকের 1 ও 2 নং বিক্রিয়ায় HCl, যা একটি অ্যাসিড, ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উভয়ই ক্ষারধর্মী। তাই এদের বিক্রিয়ায় প্রশমিত হয়ে লবণ ও পানি তৈরি করে। এই ছিল মোটামুটি তোমাদের গ নম্বরের ব্যাখ্যা। অর্থাৎ তোমরা উপরে দিবা যে গ নম্বর প্রশ্নের ব্যাখ্যা করা হলো বা উত্তর করা হলো, 1 নং বিক্রিয়াটি হলো এটা এবং 2 নম্বর বিক্রিয়াটি হলো এটা। তো এখানে তোমরা অ্যাসিড এবং ক্ষারের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াটা সুন্দর করে সমতাকরণ করে এইভাবে উঠিয়ে দিবা। তারপর এটা ব্যাখ্যা দেবো কি উদ্দীপকের 1 এবং 2 নম্বর বিক্রিয়াটা হলো কি অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আমরা জানি কি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়াতে কি করে, লবণ এবং পানি তৈরি করে। এই বিক্রিয়াটাকে আমরা অল্টারনেটিভ ভাবে কি বলতেছি, সেটাকে বলতেছি আমরা অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়াও বলতে পারি। তো উদ্দীপকের 1 এবং 2 নং বিক্রিয়ায় HCl, যা একটি ক্ষার, এখানেও HCl এখানেও HCl, দুটার মধ্যে HCl ব্যবহার করছে, যা একটি অ্যাসিড, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উভয়ই কি ছিল, ক্ষারধর্মী। তাই এদের মধ্যে বিক্রিয়ায় প্রশমিত হয়, অর্থাৎ এদের বিক্রিয়াটা প্রশমিত হয়ে লবণ এবং পানি তৈরি করে। তো উদ্দীপকে বর্ণিত বিক্রিয়াটি কি ছিল, অ্যাসিড ক্ষার বিক্রিয়া, অর্থাৎ প্রশমন বিক্রিয়া। তাহলে উদ্দীপকের বর্ণিত বিক্রিয়াটি
প্রশমন বিক্রিয়া। এই ছিল মোটামুটি তোমাদের গ নম্বরে কমপ্লিট অ্যান্সার। তো তোমরা সুন্দর করে এটা গুছিয়ে দিবা। যদি তোমাদের দেখতে সমস্যা হয় একটু উঠে নিবা, ভিডিওটা পজ করে নিতে পারো, এখান থেকে দেখে যেভাবে খুশি সেভাবে দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা এটা সুন্দর করে স্ক্রিনশট দিতে পারো, ওই ভিডিওটা এখানে থামিয়ে লিখতে পারো, তোমরা এটা লিখে তোমাদের খাতায় সুন্দর করে সাজিয়ে লেখো। তো এখন আমরা কি করব, এখন দেখি যে আমাদের ঘ নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে অর্থাৎ পাকস্থলীর ক্ষেত্রে, সেই পাকস্থলীর ক্ষেত্রে যে গ নম্বরে অ্যান্সার দেওয়া হয়েছে সেই ঘ নম্বরে অ্যান্সার। তোমাদের ঘ নম্বরে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা কি ছিল, সেটা ছিল পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে উপরিক্ত বিক্রিয়া অর্থাৎ উদ্দীপকে 1 এবং 2 নম্বর যে বিক্রিয়াটা দেওয়া ছিল সেই দুটো বিক্রিয়া কী ধরনের ভূমিকা পালন করে সেটার ব্যাখ্যা করতে হবে। তাহলে পাকস্থলীতে আমাদের কেন অ্যাসিডিটি হয় বা পাকস্থলীতে অ্যাসিডিটির কারণটা কি সেটা তো আমরা সাধারণত জানি। অ্যাসিডিটি বলতে আমরা যেটা গ্যাস্ট্রিক বলি আর কি। তো পাকস্থলীতে যখন অ্যাসিডিটি হয় তো পাকস্থলীতে কী ধরনের অ্যাসিড থাকে সেটা আমরা সবাই জানি, যেটাকে হলো HCl বলে। যেমন পাকস্থলীতে অ্যাসিডিটির কারণে উপরিক্ত বিক্রিয়া কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যাটা দেখি। তোমরা যদি সাজিয়ে গুজিয়ে লিখতে চাও তাহলে সুন্দর করে লিখবা যে পাকস্থলীতে কেন অ্যাসিডিটি হয়। যে আমরা প্রতিদিন যে খাবার খাই তা হজমের জন্য আমাদের পাকস্থলী থেকে এক ধরনের পাচক রস বের হয়। এই পাচক রস এক ধরনের অ্যাসিড। পাচক রসকে বা এখানে লিখতে পারো যে পাচক যে রসটা আছে অর্থাৎ পাচক রস হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ব্র্যাকেটে লিখে দেবো HCl। অর্থাৎ আমরা প্রতিদিন যে খাবারটা খাই সেটাকে হজম করার জন্য আমাদের পাকস্থলী থেকে এক ধরনের রস বের হয়, নিঃসৃত হয়। সেই রসটাকে আমরা বলছি যে পাচক রস। সেই পাচক রসটা হলো এক ধরনের অ্যাসিড। সেই অ্যাসিডটা কি, সেই পাচক রস হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা বলতেছি HCl। অর্থাৎ এটা হলো আমাদের পাচক রস, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো তুমি চিন্তা করো যে পাকস্থলীতে অ্যাসিডিটি যখন বেড়ে যায়, অর্থাৎ পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়া মানে কি, পাচক রসের পরিমাণ বাড়া। আর পাচক রসের পরিমাণ বাড়া মানে কি, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়া। তো পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণটা যখন বেড়ে যায় তখন এখান থেকে বের হওয়ার বা এটা সমাধান করার জন্য আমাদের উদ্দীপকের যে দুটো বিক্রিয়া দেওয়া ছিল সেই দুটো বিক্রিয়া কী ধরনের কাজ করতেছে সেটা আমরা একটু ব্যাখ্যা দেখব। তাহলে HCl যেহেতু আমাদের পাকস্থলীতে বের হচ্ছে, HCl এর কারণে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তাহলে এই HClটাকে যখন আমরা ম্যানুয়ালভাবে যখন এটাকে শেষ করতে চাবো, ভ্যানিশ করতে যাবো, শেষ করে দিতে চাইবো, তখন আমাদের অ্যাসিডের সাথে দেখো অ্যাসিডকে শেষ করার জন্য, অ্যাসিডকে ভ্যানিশ করার জন্য, অ্যাসিডকে নিউট্রাল করার জন্য আমাদের সাধারণত ব্যবহার করি আমরা কি, ক্ষার, যে কোনো ধরনের ক্ষার। তো সাধারণত আমরা বাজারে যখন আমাদের পেটে অ্যাসিডিটি তৈরি হয় সেই অ্যাসিডিটিতে বাজারে যেসব আমাদের ওষুধ পাওয়া যায় সেগুলো সাধারণত ক্ষার জাতীয় কোনো একটা ওষুধ ওখানে মেশানো থাকে, অর্থাৎ ক্ষারের একটা মিশ্রণ। তো বাজারে আমরা সাধারণত অ্যাসিডের ক্ষেত্রে অ্যান্টাসিড যেটা ইউজ করা হয় বা যেসব লিকুইড ব্যবহার করা হয় সেগুলোকে হলো ক্ষারের একটা সাসপেনশন ব্যবহার করা হয়। তাহলে এখানে তোমরা কিভাবে সাজিয়ে লিখবা, পাকস্থলীতে অ্যাসিডিটি
অ্যাসিডিটির জন্য যে ঔষধ আমরা ব্যবহার করি তা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর সাসপেনশন। অর্থাৎ যে আমরা বাজারে যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটা একটা ক্ষার, অথবা ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, দুইটা একটা ক্ষার, এই ক্ষারের সাসপেনশন ব্যবহার করা হয়। তাহলে যখন অ্যাসিডিটির ক্ষেত্রে উপরিক্ত বিক্রিয়াটা কি আসলো দেখো, উদ্দীপকের 1 ও 2 নং বিক্রিয়া হলো অ্যাসিড ক্ষার প্রশমন। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। তাহলে 1 এবং 2 নং বিক্রিয়াটা হলো অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া। পাকস্থলিতে যখন অ্যাসিডিটি বেড়ে যায় তখন উদ্দীপকের বিক্রিয়ক ও উৎপাদের মতো পরস্পর বিক্রিয়া করে প্রশমিত হয়ে যায়। অর্থাৎ আমাদের পাকস্থলীতে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে যাবে তখন ওই যে আমরা যখন বাজার থেকে ওষুধ নিয়ে আসবো সেখানে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে সাসপেনশন থাকে সেটা যাওয়ার পরে আমরা গ নম্বরে দেখেছিলাম যে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে বিক্রিয়া সেটা প্রশমিত হয়ে গেল, অর্থাৎ লবণ এবং পানি তৈরি হয়ে সেটা প্রশমিত হয়ে গেল। সেই কথা এখানে যে উৎপাদের মতো পরস্পর বিক্রিয়া করে কি করবে, প্রশমিত হয়ে যাবে। তাই আমরা বলতে পারি উদ্দীপকের বিক্রিয়া দুটি পাকস্থলীতে অ্যাসিডিটি নিরাময়ের জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। পাকস্থলীতে নিম্নরূপে বিক্রিয়া সংগঠিত হয়। কিভাবে সংগঠিত হচ্ছে দেখো, পাকস্থলী পাচক রস, এই সেল যেটাকে বলতেছি পাচক রস, তার সঙ্গে বাজারের থেকে সাসপেনশন ওষুধ কিনে নিয়ে আসলা, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অথবা
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে তুমি বলতেছো অ্যান্টি অ্যাসিডিট বা অ্যান্টি অ্যাসিড বা ঔষধ তাহলে এখান থেকে যে বিক্রিয়াটা তৈরি হচ্ছে, এখান থেকে এই সেলের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিক্রিয়া তোমরা গ নম্বরে করেছো। তাহলে এখানে কি তৈরি করবে ম্যাগনেসিয়াম অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার সাথে পানি, অর্থাৎ এখানে তৈরি করবে যে এক্সট্রা দেখো তৈরি করতেছে এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা H2 পানি। তো এই ছিল মোটামুটি আমাদের ঘ নম্বরের অ্যান্সার। তোমরা লাস্টে বিক্রিয়াটা অ্যাড করে দিবা। এই বিক্রিয়াটা অ্যাড করার পরে দেখো তোমাদের এখানে মোটামুটি ঘ নম্বরটা কমপ্লিট হয়ে গেছে পরিপূর্ণভাবে। যে তুমি এখানে যে ব্যাখ্যাটা দিলা সেই ব্যাখ্যার এখানে তুমি অ্যাড করে দিলা যে হ্যাঁ এই সেলটা হলো পাচক রস এবং বাজার থেকে যে অ্যান্টি অ্যাসিড বা ওষুধটা আমরা কিনে এনেছি সেটা সাধারণত অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের একটা সাসপেনশন। তো এখানে আমাদের যে বিক্রিয়াটা তৈরি করলো সেই বিক্রিয়া তৈরি করে অ্যাসিড ক্ষার প্রশমন যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটাই তৈরি করা হয়েছে। তো তোমরা এখানে ঘ নম্বর সুন্দর করে অ্যান্সার করে লিখে দেবা। তো এই ছিল মোটামুটি তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে উত্তর, অর্থাৎ ক নম্বর অ্যাসিড, খ নম্বরে বলা হচ্ছে ভিনেগার কেন দুর্বল বলা হচ্ছে, গ নম্বর বলা হচ্ছে উদ্দীপকের দুটো বিক্রিয়া করে সেটার ব্যাখ্যা দাও, ঘ নম্বরে বলা হচ্ছে পাকস্থলীতে অ্যাসিডিটির ক্ষেত্রে এই উপরিক্ত যে উদ্দীপকের যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটা কতটুকু কাজে লাগতেছে সেটার ব্যাখ্যা দিতে। তো সবগুলোর ব্যাখ্যা আমরা সাধারণত ব্যাখ্যা দিলাম। তো তোমরা এটা সুন্দর করে পজ করো বা ভিডিওটা এখানে স্টপ করে তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। তো আশা করি তোমরা এই ক্লাসটা তোমরা এই যে অ্যাসাইনমেন্ট ষষ্ঠ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে রসায়ন সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের সামনে নতুন কোনো অ্যাসাইনমেন্ট অর্থাৎ যদি এরপরে কোনো অ্যাসাইনমেন্ট আছে সেটার সমাধান নিয়ে অবশ্যই আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।